কৃষি ঋণের খেলাপির হার হঠাৎ দ্বিগুণ বেড়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায় এই হার এখন 28% বেশি। অর্থনীতিবিদরা মনে করছেন আগের লুকিয়ে রাখা খেলাপির তথ্য বেরিয়ে আসায় এমন পরিস্থিতি। আর কেন্দ্রীয় ব্যাংক বলছে সরকার প্রান্তিক কৃষকদের ঋণ মওকুফ করায় বাড়বে না খেলাপির প্রবণতা। বিস্তারিত ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা এর আগে একটি নিউজ দেখছিলাম, সেখানে কৃষি ঋণের কথা বলা হচ্ছিল। হঠাৎ করে কৃষির যে ঋণের খেলাপির হার দ্বিগুণ বেড়ে গেছে। এটা বলা হচ্ছে যে এর আগের যে কৃষি ঋণ ছিল সেখানে অনেক তথ্য গোপন করা হয়েছিল, সেটি এখন বেরিয়ে আসছে। বাস্তব চিত্র কি আসলে এমনটাই? আসলে কৃষি ঋণ কেন, সার্বিক ঋণেরই আসলে যে খেলাপি এটার সংখ্যা অনেক বেশি ছিল, পরিমাণ অনেক বেশি ছিল, যেটা পুরোপুরিভাবে প্রকাশ করা হয়নি। কৃষি ঋণের ক্ষেত্রে হয়তো কিছুটা হয়েছে। তো কৃষি ঋণের ক্ষেত্রে খেলাপি যত বেশি, তার চেয়ে তো অন্যান্য সেক্টরে খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি। তো গত কয়েক বছর ধরে কৃষি ঋণে কিন্তু উদ্ধার যতটা টাকা দেওয়া হয়েছে তার চেয়ে উদ্ধার পরিমাণ কম ছিল না। কাজে কৃষকরা যে খেলাপি করছে এবং ঋণ ফেরত দিচ্ছে না, এটা এমন কথা না। বেশিরভাগ ক্ষেত্রেই কৃষকরা ফেরত দেয়, কিন্তু অনেক সময় ফসলের অবস্থা ভালো থাকে না, প্রাকৃতিক কারণে ফসল মার খায়, তখন খেলাপি হয়ে যায় এবং এই ঋণগুলো রিশিডিউল করতে হয়। কখনো কখনো সরকার সুদ মওকুফ করে দেয় ছোট কৃষক যারা তাদের, এবং কোনো সময় হয়তো সুদ আসলে পুরোটাই মাফ করে দেয়। যেমন এবছর 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দেওয়া হয়েছে এবং তাতে করে সরকারের প্রায় 1,500 কোটি টাকা এক্সট্রা লাগছে। কিন্তু এর একটা বড় প্রভাব আছে, কারণ ছোট এবং প্রান্তিক কৃষক যারা, তারা এতে করে খুবই স্বস্তি বোধ করবে, কারণ দীর্ঘদিন ধরে তার ঋণের জালে জড়িত আছে। এবং এর সঙ্গে তো এমনটাও আশঙ্কা করা হচ্ছে যে কৃষকদের ফলে এবার ঋণে খেলাপি হওয়ার প্রবণতা তাদের মধ্যে বাড়বে কিনা। খেলাপি হওয়ার প্রবণতা বাড়বে না। আসলে দেখতে হবে খেলাপিটা কেন হয়। খেলাপি হয় সাধারণত যেই ঋণটা নেয় সেই ঋণটা প্রোডাক্টিভ পারপাসে ব্যবহার করছে কিনা। ঋণটা যদি প্রোডাক্টিভ পারপাসে ব্যবহার হয় এবং তা থেকে যদি প্রফিট ভালো হয়, তাহলে কৃষকরা কখনই খেলাপি হবে না এবং ঋণ পরিশোধ নিয়মিতভাবে করবে। কিন্তু দেখা যায় যে ঋণটা দেয়া হচ্ছে সেই ঋণটা সবটাই কৃষক ব্যবহার করছে না, বা এই ঋণটা সুপারভাইজড হচ্ছে না। যদি সুপারভাইজড হয়, ঠিকভাবে যদি ফর দি পারপাস দি লোন ওয়াজ টেকেন, যদি খরচ হয়, তাইলে আসলে ঋণ খেলাপি হওয়ার কথা না। আরেকটি ব্যাপার হলো যে দেখেন, কৃষি ঋণের ক্ষেত্রে আমরা অনেক বলি যে সাম্প্রতিককালে কৃষি ঋণের পরিমাণ বাড়ছে, কিন্তু এখনও কিন্তু মোট ঋণের ক্ষেত্রে কৃষি ঋণ মাত্র 2%। তো এটা খুবই কম, যেখানে কৃষির জিডিপিতেও কৃষির অবদান 11-12%, যেখানে শতকরা 45% শ্রমিক কৃষিখাতে নিয়োজিত। তো সেখানে গ্রামের সব পরিবারই কোনো না কোনোভাবে কৃষির কাজের সঙ্গে নিয়োজিত। আমরা বিগত সময় দেখেছি আসলে বড় বড় যে শিল্প কারখানাগুলোতে ঋণ দেওয়ার ক্ষেত্রে আসলে ব্যাংকগুলোর আগ্রহ থাকে, প্রান্তিক পর্যায়ে কিংবা কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে আগ্রহ অনেকটা কম থাকে। এটা কারণ হলো ছোট ছোট ঋণ। কৃষি ঋণটা খুব ছোট ছোট ঋণ, এবং ছোট ছোট ঋণ কষ্ট করে তারা ঘুরে ফিরে কৃষকদের কাছে ঋণ পৌঁছে দেয়া, এটা চেষ্টা করে না। আরেকটি জিনিস হলো যে সাম্প্রতিককালে কৃষি, আপনি যে চিন্তা করেন, আমাদের তো কৃষকের যে যত কৃষক আছে প্রায় 68,000, 68,500 কৃষক, 1,68,00,000 কৃষক। তো এর মধ্যে মাত্র আপনার 22% কৃষি ঋণ পায়, আর বাকি সব তো কৃষি ঋণ পায় না। হয় নিজস্ব অর্থায়নে জমি চাষ করে, অথবা গ্রামের যারা ঋণ দাদন দেয় তাদের কাছ থেকে টাকা নিয়ে ইয়ে করে। তো কৃষি ঋণের যে সরকারি প্রতিষ্ঠানগুলোর থেকে যে কৃষি ঋণ নেওয়া বা ব্যাংক থেকে যে কৃষি ঋণ, এটা খুব কম। এটা আর এখন তো বেশি ব্যাংকগুলো প্রায় অর্ধেক টাকা এনজিওগুলোর মাধ্যমে দিয়ে দেয়, এবং এনজিওগুলো যদি কৃষি ঋণ বলা হয় এবং এনজিওগুলোর মধ্যে দেয়া দেয়। আর ওই এনজিও থেকে যে ঋণটা যায়, এটার কস্ট অফ ক্রেডিট খুব বেশি। আবার এটা সবসময় কৃষকের কাজে যে যায় তাও নয়, নন এগ্রিকালচার পারপাসে এই ঋণ থেকে দিয়ে দেওয়া হয়। তো সত্যিকারভাবে যে কৃষকের জন্য যে কৃষি ঋণ দেয়া হয়, বিতরণ করা হয়,
এটা আমাদেরকে নির্দিষ্ট করতে হবে যে আসলেই কৃষকরা উপকৃত হয়, আসলেই কৃষকদের কাছে গিয়ে পৌঁছে, এবং সেটা যদি সত্যিকারই মানে প্রোডাক্টিভ পারপাসে ব্যবহার করা হয়, তাহলে এটা উৎপাদন যদি ভালো হয় তাহলে প্রফিট হবে এবং কৃষি ঋণ ফেরত দিতে পারবে। আপনি বলছিলেন যে কৃষি ঋণটা আসলে সঠিকভাবে কৃষকদের কাছে পৌঁছায় না, এর মাঝের আসলে বাধাগুলো কি দেখছেন? দেখেন, সবচেয়ে বড় বাধা হলো যে কৃষি ঋণটা ছোট ঋণ, ক্ষুদ্র ঋণ, খুব বড় ঋণ নেয় না কৃষকরা। তো এইখানে আমাদের অন্যান্য এলাকায় যদি ঋণ দেওয়া হয় শিল্প বা অন্যান্য ক্ষেত্রে, তখন ঋণের পরিমাণ বেশি। তাই আমাদের কর্মচারী যারা আছে ব্যাংকের, তারা তো বড় ঋণ যেগুলো সেগুলোর দিকে যায়, কৃষকের জন্য ছোট ঋণে যেতে তাদের আগ্রহ খুবই কম। আর আমাদের কৃষকরাও যে ব্যাংকে গিয়ে যে ঘোরাঘুরি করে ঋণ নেবে, এটা অনেক সময় তারা নিতে চায় না। গ্রামের যারা ঋণ দেয় বড় সুদের হারে, তাদের কাছ থেকে ঘরের বসে ঋণ নিয়ে নেয়, আবার শোধ করে। তো তাদের ঋণ তো শোধ করে, তো ব্যাংকের ঋণ শোধ করবে না কেন? ব্যাংকের ঋণও শোধ করে। এখন দেখতে হবে যে যারা ঋণটা দেয় তারা তদারকের মধ্যে রাখে কিনা কৃষকদেরকে, এবং যখন কৃষির উৎপাদনটা হয় তখন তারা ঠিকভাবে কৃষকের কাছ থেকে সেই টাকাটা উদ্ধার করছে কিনা। তো এগুলো আমাদের যারা ব্যাংক বা প্রাতিষ্ঠানিক ঋণের সঙ্গে যারা যুক্ত, তাদেরকে অনেক বেশি তৎপর হওয়া দরকার। আপনি জানেন যে বর্তমান সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য একটি কার্ডের কথা বলা হচ্ছে, এই বিষয়টাকে কীভাবে দেখছেন? এটা আসলে কৃষির উন্নয়ন কিংবা কৃষকদের আসলে সরাসরি কতটুকু উপকৃত করবে? কৃষি কার্ড আগেও ছিল, কিন্তু এখন যেটা করা হচ্ছে ডিজিটাল কার্ড করা হচ্ছে কৃষি বিভাগ থেকে, সেটা নিঃসন্দেহে এটা কৃষকদের জন্য খুবই উপকারী হবে, কারণ এর মাধ্যমে প্রায় 10টা সার্ভিস কৃষকদেরকে দেওয়ার নিশ্চয়তা আছে। বিশেষ করে কৃষি উপকরণ বিতরণের ক্ষেত্রে এই যে কার্ড করা হচ্ছে, সেটা খুবই ইউজফুল হবে। আর দেখেন, কৃষকের যে উপকরণ দেওয়া হয় এগুলো সবই সাবসিডাইজড, ভর্তুকি মূল্যে। কৃষকদেরকে তো আইডেন্টিফাই করতে হবে যে সে প্রকৃত কৃষক, এবং সেটা যখন নিশ্চিত করা হয় তার জমির পরিমাণ কতটুকু ফার্টিলাইজার নেবে বা কতটুকু অন্যান্য উপকরণ নেবে, এটার ব্যাপারে কৃষক কার্ডের মাধ্যমে যারা সার্ভিস প্রোভাইডার তারা সেটা নিশ্চিত করতে পারবে। দ্বিতীয়ত, এই যে ঋণের কথা আমরা বললাম, কৃষি কার্ড থাকাতে কৃষি ঋণ প্রদানের বিষয়টি খুবই নিশ্চিত হবে, কারণ তার জমি কতটুকু আছে, ওই জমি মর্গেজ দেওয়ারও দরকার হবে না। কৃষক কার্ডের মাধ্যমে তাকে আসলে জামানত, কৃষক কার্ডটাই জামানত হিসেবে রাখা যেতে পারে, এবং তাতে করে ঋণ প্রদান করা। এবং অনেক ক্ষেত্রে যে আমরা ঋণের সঙ্গে সঙ্গে ইয়ের কথা বলি, যে আরও অন্যান্য সার্ভিসেস প্রোভাইড করার কথা বলি, সেগুলো কথা নিশ্চিত করা যাবে। ফসল ইন্স্যুরেন্সের কথা আমরা বলি, ইন্স্যুরেন্স তো বাংলাদেশে ইন্স্যুরেন্স ফসলের জন্য বা অন্যান্য ক্ষেত্রে খুবই কম, কিছু কিছু এনজিও আছে যারা ইন্স্যুরেন্স করে, কিন্তু সরকারের দিক থেকে উদ্যোগ নেয়। সরকার কৃষককে সহযোগিতা করা, তাদের লাভ যাতে করে নিশ্চিত করতে পারে, সেটার জন্য আসলে দায় সরকারের। তাদেরকে কৃষকরা ভোট দিয়ে সরকারে পাঠিয়েছে, কাজে তাদের দায়। এবং সেই ক্ষেত্রে আমাদের সরকারিভাবে কৃষি বিমা চালু করা এটা খুবই দরকার। কৃষি বিমার ক্ষেত্রে সবসময় যে লাভ হবে সেটা না, লাভের কথা তো ভাবা যাবে না, কারণ কৃষককে সহযোগিতা করতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে, এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে উৎপাদন বাড়াতে হবে, আর উৎপাদন বাড়াতে হলে কৃষকদেরকে সার্ভিস প্রোভাইড করতে হবে। আপনি সার্ভিসের কথা বলছিলেন, এখানে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাচ্ছে, একই সঙ্গে একটি সংকটও আছে, কৃষকদের তো ডিজেল ঘাটতি হচ্ছে, এর প্রভাব আগামী মৌসুমে পড়বে কিনা কিংবা খাদ্য নিরাপত্তা পড়বে কিনা? তো এখন তো বড় মৌসুম, এবং বড় মৌসুম কিন্তু তাই আপনার সেচ দিতে হয়, এবং না থাকাতে, ডিজেলের সরবরাহ স্বাভাবিক না থাকাতে অনেক ক্ষেত্রেই সেচ বিঘ্নিত হচ্ছে, বিশেষ করে উত্তরবঙ্গে ডিজেল না থাকাতে, না পাওয়াতে
অনেক সেচ যন্ত্র বিকল হয়ে পড়ে আছে এবং জমিতে ইরিগেশন দেওয়া যাচ্ছে না। তবে এইটা এখন এই কয়েকদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টি হচ্ছে, এটার কারণে হয়তো বা এত বেশি ক্ষতি হবে না যতটা ক্ষতি হতে পারত। তো তারপরেও এখন এই মাসটা পুরোটাই হয়তো ইরিগেশন দিয়ে যেতে হবে। কোনো কোনো ক্ষেত্রে আর কিছুদিন পরে থোড় এসে যাবে, আর কোনো কোনো ক্ষেত্রে হয়তো বড় ফসল আপনার বাড়ন্ত অবস্থায় থাকবে। এই সময় আসলে এই এপ্রিল মাসটা ইরিগেশনটা নিশ্চিত করতে হবে, এবং ইরিগেশনটা যদি নিশ্চিত করা না যায় তাহলে এটা বড় ক্ষতি হবে। কারণ আমাদের বড়ু মৌসুমে 54% অফ টোটাল রাইস এটা প্রোডাকশন করা হয়, এবং এইটা যদি কোনোভাবে উৎপাদন কম হয়, যদি ইরিগেশনটা ঠিকভাবে না দেওয়া যায়, যার সম্ভাবনা খুবই বেশি, সংখ্যা আছে, সেক্ষেত্রে অবশ্যই খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে। কাজে আমাদের উচিত হবে যে অন্য জায়গায় যদি তেল ঠিকভাবে না দেওয়া যায়, অন্তত ইরিগেশনের জন্য কৃষকদেরকে তেল সঠিকভাবে দিতে হবে, এবং এইটার সরবরাহটা যেন বিঘ্নিত না হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে। খাদ্য নিরাপত্তা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তো আপনি জানেন যে আন্তর্জাতিক যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে, আর সরবরাহ চেইনের একটা কিন্তু ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে। আমরা বেশ কিছু খাদ্যপণ্য তো আমদানি করে থাকি, সেখানেও তো আসলে একটি বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। সেটা কি আগামী দিনগুলোতে আরও বেশি এর সঙ্গে যুক্ত হচ্ছে? এখন দেখেন, এইটা সামনে আরও বেশি সমস্যার সৃষ্টি করবে। যদি আমরা খাদ্য উৎপাদনটা সঠিকভাবে না করতে পারি, তাহলে বাইরের উপর নির্ভর করতে হবে। কিন্তু বাইরে তো সরবরাহ সংকট আছে, সরবরাহ চেইন বিঘ্নিত হয়েছে। এমন অবস্থায় আমাদের খাদ্য নিরাপত্তা অনেক বেশি সংকটের মধ্যে পড়বে। তাছাড়া বড় সমস্যা হলো যে ফুড ইনফ্লেশন। ইতিমধ্যেই ফুড ইনফ্লেশন এফও বলছে যে ইতিমধ্যেই প্রায় 2.5% দাম বেড়ে গেছে, আর জুন পর্যন্ত যদি এরকম অবস্থা থাকে তাহলে প্রায় 20% দাম, খাদ্যশস্যের দাম বেড়ে যাবে। তাই এমন একটা পরিস্থিতি হলে বাংলাদেশের জন্য এটা খুবই নেতিবাচক প্রভাব নিয়ে আসবে, বিশেষ করে যারা ছোট কৃষক, যারা দিন আনে দিন খায়, তাদের জন্য, ফিক্সড ইনকামের লোক, তাদের জন্য খুবই কষ্টের কারণ হয়ে দাঁড়াবে। নিম্ন আয়ের মানুষের কথা ভেবে হলেও আমাদেরকে উচিত এখন আমাদের প্রোডাকশনটাকে ঠিক রাখা, এবং প্রোডাকশনটা ঠিক রাখার জন্য উপকরণ সরবরাহ, ইরিগেশন সহ অন্যান্য উপকরণ সরবরাহ যাতে ঠিক থাকে, এটার দিকে যথেষ্ট লক্ষ্য রাখা সরকারের উচিত। সেক্ষেত্রে তো একটা বিষয় থাকে যে শুধুমাত্র যে আমরা বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমিয়ে দেশে যে উৎপাদন করব, সেখানেও তো আপনি বলছিলেন যে কৃষিতে সেচের একটি ঘাটতি এখানে তৈরি হতে পারে, কৃষি ঋণের একটা নেতিবাচক এখানে বিষয় রয়েছে। যেহেতু আপনি বলছিলেন মাত্র 2% কৃষি ঋণ দেওয়া হয়ে থাকে। সব বিষয় মিলিয়ে সরকার আসলে আগামী দিনগুলোতে কোন কোন বিষয়ে ফোকাস দেওয়া উচিত আমাদের কৃষি সেক্টরকে এগিয়ে নেওয়ার জন্য? আগামী সময়গুলোতে একটা হলো যে ইরিগেশনটাকে, মানে পানিতে, জমিতে সেচ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় এটা দেখা। দ্বিতীয়ত ফার্টিলাইজারের সমস্যা আছে, ফার্টিলাইজারের সংকট আছে। ফার্টিলাইজারও কিন্তু আমাদের গালফ কান্ট্রিগুলো থেকে ফার্টিলাইজার আসে, 40-50% ফার্টিলাইজার, ইউরিয়া এবং ডাবল সুপার ফসফেট এগুলো আসে। তো এগুলোর জন্য যাতে সরবরাহ চ্যানেলটা ঠিক থাকে, যদি না থাকে বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় জিনিস হলো যে আমাদের যে দেশের অভ্যন্তরে যে কারখানাগুলো আছে সেগুলো সচল রাখা। আমাদের 5টা ইউরিয়া সার কারখানা আছে, এর মধ্যে একটা কোনো রকম কখনো চলে না, আর বাকিগুলো সব বন্ধ থাকে। বন্ধ কেন থাকে? কারণ এখানের মধ্যে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। আমার তো মনে হয় অন্য জায়গায়, সব জায়গায় গ্যাস সরবরাহ বন্ধ করে হলো ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করা উচিত, যাতে করে ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো পুরোপুরিভাবে উৎপাদনে থাকে। এবং ফার্টিলাইজার ফ্যাক্টরিগুলো যদি পুরোপুরি উৎপাদনে থাকে তাহলে আমাদের বাইরে থেকে আমদানির খুব একটা দরকার হবে না। একটা সময় ছিল যখন প্রায় 80%, এখন থেকে 20 বছর আগে 80% ইউরিয়া ফার্টিলাইজার আমরা নিজেরাই উৎপাদন করতাম, কিন্তু কালক্রমে উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে এবং আমদানির উপর নির্ভরতা বেড়ে গেছে। এখন আমরা মাত্র 20% নিজেরা উৎপাদন করি, আর 80% ফার্টিলাইজার আমরা আমদানি করি। কাজে আমদানি প্রবণতা আমাদেরকে হ্রাস করতে হবে, নিজেদের যেখানে সুযোগ আছে সেখানে ফার্টিলাইজারটা প্রোডাকশন করতে হবে, এবং এটাই সরকারের বড় ধরনের একটা অগ্রাধিকার থাকা উচিত। কারণ
খাদ্য মূল্যস্ফীতি যেটা, এটা আমরা গত 3 বছর ধরে লাগাতার অনুভব করছি এবং খাদ্য মূল্যস্ফীতির কারণে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের লাল তালিকাভুক্ত গত 3-4 বছর ধরে। এমন একটা অবস্থা, আমাদের চারপাশে যে দেশগুলো আছে এগুলোর চেয়ে আমাদের খাদ্য মূল্যস্ফীতি অনেক বেশি। তো সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে হলে, সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে হলে সব সরকারের উদ্দেশ্য থাকে যে সাধারণ মানুষের কষ্ট দুঃখ এটাকে লাঘব করা, এবং সেটা যদি করতে হয় অবশ্যই খাদ্য মূল্যস্ফীতিটাকে কমাতে হবে, নিয়ন্ত্রণে করতে এবং হবে। এটাই আমাদের সবচেয়ে বেশি অগ্রাধিকার থাকা উচিত। এবং এটা যদি করতে হয় তাহলে আমাদের উৎপাদন বাড়াতে হবে, ডোমেস্টিক প্রোডাকশন বাড়াতে হবে এবং ডোমেস্টিক সরবরাহ চেইন এটা যাতে বিঘ্নিত না হয় সে সেদিকে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব রাখতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের খাদ্য নিরাপত্তা এবং খাদ্যের বিভিন্ন দিক নিয়ে। এর বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন কৃষি অর্থনীতিবিদ ডক্টর জাহাঙ্গীর আলম। দেখছেন স্টার বিজ টুডে, ফিরছি একটু পরেই।